নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিহারে কিন্তু অন্যরকম খবর উঠে আসছে বিহার থেকে। কারণ ভোটের আগে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ভাবে নীতিশ কুমার চাপ দিচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, এবং শুধু চাপ দিচ্ছে তাই নয়, সেই চাপ কিন্তু ছেড়ে আসার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে পারে নীতিশ কুমার। তার কারণ সিট শেয়ারিং যেটা করা হয়েছে, ঘোষণা করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, সেটা কখনোই পছন্দ করছেন না নীতিশ কুমার। এমনকি গতকাল একটা প্রেস কনফারেন্স ছিল নীতিশ কুমারের, যেখান থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি পরবর্তী বিধানসভা ভোটের জন্য প্রথম ফেজে যে 6ই নভেম্বর ভোট হবে, সেইটার নিরিখে তিনি সরাসরি তার পার্টির এবং প্রথম যে 121 জন লড়াই করবেন তাদের নাম ঘোষণা করবেন, তেমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। এবং সবাই বসেও ছিলেন বিহারে সেই জন্য। কিন্তু নীতিশ কুমার শেষ মুহূর্তে সেই প্রেস কনফারেন্স ক্যান্সেল করেন। শুধু তাই নয়, বিজেপির এক নেতা, যিনি তার অত্যন্ত ঘনিষ্ঠ কোন নেতা আমরা নাম বলছি না, আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, তিনি তার উপর নীতিশ কুমার রীতিমতন চেঁচিয়ে ওঠেন এবং বিজেপির হাইকমান্ডের যে ডিসিশন সেটাকে নিয়ে কখনোই যে তিনি সন্তুষ্ট নন সেটা সেই নেতাকে জানিয়ে দেন, এবং জানিয়ে দেন একদম সরাসরি দিল্লিতে সেই খবরটা পৌঁছানোর জন্য। সুতরাং এই মুহূর্তে বিজেপি কিন্তু অবশ্যই নীতিশ কুমারকে নিয়ে আবারও বেকায়দায় পড়েছে, তেমন খবর উঠে আসছে বিহার থেকে। ঠিক অন্যদিকে এই মুহূর্তে কিন্তু প্ল্যান বি তৈরি করে ফেলেছে ইন্ডিয়া গঠবন্ধন, অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে যে কংগ্রেস সম্পূর্ণ বিহারে আলাদা ভোটে লড়বে। তাহলে কি কংগ্রেসও এই মুহূর্তে ইন্ডিয়া গঠবন্ধন থেকে বেরিয়ে যাচ্ছে, সেরকম খবরও কিন্তু উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রেক্ষাপট বদল হচ্ছে খুব তাড়াতাড়ি। তার কারণ সিট শেয়ারিংটা একটা বড় বালাই হয়ে গিয়েছে বিহার ভোটের ক্ষেত্রে। সেই সমস্ত খবর আপনাদের সামনে প্রস্তুত করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে বিহারে সিট শেয়ারিং নিয়ে রীতিমতন কিন্তু এনডিএ এবং ইন্ডিয়া জোট, দুটো জোটের মধ্যেই কিন্তু একটা সংঘাত তৈরি হয়েছিল, এবং সেই সংঘাতের শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে একটা নিরসন ঘটানোর চেষ্টা করেন অন্তত এনডিএ জোটের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির চাণক্য বা অমিত শাহ। তিনি সরাসরি কিন্তু এই মুহূর্তে একটা প্রেস ডিক্লেয়ার করা হয়, এবং সেখানে দেখা যায় যে ভারতীয় জনতা পার্টি এবং জেডিইউ দুটো দলই একদম 101 এবং 101 এই দুটো আসনে লড়বেন, অর্থাৎ 202 আসন একদম ফিক্স হয়ে গেল এই দুটো দলের জন্য। তার পরবর্তীতে থাকছে এলজিপিআর, অর্থাৎ চিরাগ পাসওয়ানের যে দল, সেই চিরাগ পাসওয়ানের দলকে 29টা সিট বরাদ্দ করা হয়েছে, এবং জিতেন রাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহা এই দুটো পার্টিকে 6টা করে সিট বরাদ্দ করা হয়েছে। সেটা ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি বিহার যে শাখা তাদের পক্ষ থেকে। কিন্তু তারপরেই একদম রীতিমতো রেগে ফায়ার হয়ে যান কিন্তু নীতিশ কুমার। নীতিশ কুমার চেয়েছিলেন মিনিমাম 105টা সিট, অর্থাৎ বড় ভাই বিহারে বড় ভাইয়ের যে জায়গাটা, সেটা একদম বিধানসভা ভোটের ক্ষেত্রে নীতিশ কুমার তার দলকে নিয়ে পালন করবেন। লোকসভা ভোটের ক্ষেত্রে সেই প্রেক্ষিতটা চেঞ্জ হয়ে যায়, সেটাতে তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সেইখানে নীতিশ কুমারের বক্তব্য ছিল যে আমরা 12 জন সাংসদ দিয়ে আপনাদের সাপোর্ট করছি বলে আপনারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছেন, সেখানে আমাদের সমতুল্য 101টা আসলে আমরা লড়ছি, আপনারাও 101টা আসন লড়ছেন, সেটা কিভাবে হতে পারে। অর্থাৎ নীতিশ কুমার কিন্তু মিনিমাম 102 আসনে লড়বেন, তেমন একটা প্রেক্ষাপট তিনি চাইছেন। অর্থাৎ তার যে বিহারের ওপর যে কর্তৃত্বটা, সেটা কোনোভাবেই তিনি ছাড়তে চাইছেন না, মুখ্যমন্ত্রীর পদ সেটা কোনোভাবেই তিনি ছাড়তে চাইছেন না। এবং এই মুহূর্তে বিহার থেকে যা খবর উঠে আসছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই মুহূর্তের আপডেট, নীতিশ কুমার কিন্তু আরজেডি নেতা তেজস্বী যাদব তার সঙ্গে যোগাযোগ করছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বিহারে আবারও বড়সড় একটা ভাঙনের ছবি প্রতিষ্ঠিত হতে পারে জাস্ট বিহার ভোটের ঠিক আগে। কারণ এখনো পর্যন্ত না আরজেডির পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন, না এখনো পর্যন্ত জেডিইউর পক্ষ থেকে কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুতরাং যে কোনো সময় কিন্তু গঠবন্ধন ভেঙে যেতে পারে। এবং এই মুহূর্তে আপনাদের আরো বড় আপডেট দিচ্ছি, যেটা রীতিমতন কিন্তু ঘুরে বেড়াচ্ছে বিহারের অলিতে গলিতে। সেটা গুরুত্বপূর্ণ যে নীতিশ কুমার এবং এই মুহূর্তে যদি আরজেডি তেজস্বী যাদব একত্রিত হয়ে যায়, তাহলে কিন্তু কংগ্রেস তাদের পক্ষ থেকে প্ল্যান বি যেটা, সেটাকে অ্যাক্টিভেট করে লড়াইয়ের কথা ভাবছে, তেমন কথা কিন্তু উঠে আসছে। অর্থাৎ প্ল্যান বি বলতে এই মুহূর্তে কংগ্রেস কিন্তু যে ইন্ডিয়া জোটের যে গঠবন্ধন, সেখানে কংগ্রেস মিনিমাম 60টা আসন চাইছে, কিন্তু সেই 60টা আসন কোনো মতেই অ্যালাউ করতে রাজি নয় তেজস্বী যাদব। তেজস্বী যাদব সম্পূর্ণ বিষয়টা বলছেন যে এই মুহূর্তে কংগ্রেসের সেই রকম জায়গাও গড়ে ওঠেনি যে একটা শুধুমাত্র এই যে ভোটার অধিকার যাত্রা রাহুল গান্ধী করলেন তার ভিত্তিতে তাদেরকে 60টা আসন দিয়ে দিতে হবে। তাদেরকে যদি 60টা আসন দেওয়া হয়, তাহলে তার মধ্যে হয়তো তারা 20টা আসনও জিততে পারবেন না, তেমন ট্র্যাক রেকর্ড রয়েছে কংগ্রেসের। কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু সেটা মানতে তারা রাজি নন। এমনকি খবর উঠে আসছে গতকাল সোমবার দিন দিল্লিতে উড়ে গিয়েছিলেন তেজস্বী যাদব, কিন্তু তেজস্বী যাদবের সঙ্গে শেষ পর্যন্ত দেখাই করেননি রাহুল গান্ধী কিংবা মাল্লিকার্জুন খার্গে। তাকে শুধুমাত্র কেসি বেণুগোপাল তার সঙ্গে দেখা করে চলে আসতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি।
এবং কংগ্রেসের পক্ষ থেকে যে কথাটা এই মুহূর্তে শোনা যাচ্ছে, কংগ্রেস 243টা আসনে বিহারে সম্পূর্ণ আলাদা লড়তে পারে, তাহলে কি বিহারে তেজস্বী যাদবের সঙ্গে যে ভাবটা হয়েছিল সেটা নষ্ট হয়ে গেল কংগ্রেসের? তা কিন্তু নয়। তাছাড়াও বড় একটা আরো বৃহৎ একটা সমীকরণের কথা উঠে আসছে, সেটা আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে নীতিশ কুমার এবং তেজস্বী যাদব তারা যদি একত্রিত হয়ে লড়াইটা করে এবং তার সঙ্গে কংগ্রেস যদি আলাদা লড়াইটা করে, শেষ পর্যন্ত বিজেপিকে যদি তারা হারাতে পারে, তাহলে কিন্তু বিজেপি বিরোধী একটা জোট তারা তৈরি করবে এবং তখন কিন্তু ভোটের পরে কংগ্রেস আবার তাদের সঙ্গে এসে যুক্ত হবে এবং রাজ্যপালকে গিয়ে সম্পূর্ণ যে বিস্তারিত ভাবে যে ভোটের যে সমীকরণটা সেটা তারা ব্যাখ্যা করবে। সুতরাং এই মুহূর্তে কংগ্রেস কিন্তু তাদের সঙ্গে কোনোভাবেই একত্রিত হতে পারছে না। ইন্ডিয়া গঠবন্ধনে শেষ পর্যন্ত কংগ্রেস থাকবে কিনা সেটা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনিও আর এনডিএ জোটে থেকে লড়াইটা করবেন কিনা সেটা নিয়েও বড় প্রশ্ন উঠছে। এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু অবশ্যই একটা রীতিমতন কথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, গসিপের মতন ঘুরে বেড়াচ্ছে বিহারে। কিন্তু ভোটের আগে যে কোনো সময় যে নীতিশ কুমার পাল্টি খেতে পারেন তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, কারণ নীতিশ কুমার আর যাই হন না কেন ডেপুটি সিএম হয়ে থাকবেন না এনডিএ তে। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারংবার কিন্তু অমিত শাহ থেকে শুরু করে অন্যান্য যে কোনো নেতারাই বলে এসেছেন যে নীতিশ কুমার পরবর্তীতে সিএম হবেন কিনা সেটা আমরা পরে ভাববো, ভোটের রেজাল্ট বেরোনোর পরে ভাববো। এবং এই মুহূর্তে ভোট শেয়ারিং যে রেশিওটা সেটা দেখেও কিন্তু কোনো মতেই খুশি নন নীতিশ কুমার। নীতিশ কুমার কোনো মতেই বলতে দ্বিধাবোধ করছেন না যে চিরাগ পাসওয়ানের দল গত 2020 সালে মাত্র একটা বিধানসভা আসন পেয়েছিল, তাদেরকে 29টা আসন অ্যালট করার মানেটা কি? এবং সেই 29টা আসনের মধ্যে থেকে ম্যাক্সিমাম আসন অ্যালট করা হয়েছে যেখানে জেডিইউর প্রার্থী দেওয়ার কথা ছিল। সুতরাং এই বিষয়গুলো যে হচ্ছে কোনো মতেই নীতিশ কুমার ভালোভাবে নিচ্ছেন না। এবং চিরাগ পাসওয়ান কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে নীতিশ কুমারের সরকার সম্বন্ধে বলেছিলেন, জঙ্গল রাজের সরকার চলছে বিহারে, আমার লজ্জা করে এই ধরনের সরকারকে যে আমি সমর্থন করছি। তারপরেও তাকে এতটা প্রাধান্য কেন দেয়া হলো, এই প্রশ্ন তুলছেন নীতিশ কুমার। এবং প্রেস কনফারেন্স ক্যান্সেল করা, সেগুলো কিন্তু পরপর রাখলে একটাই দিকে ইঙ্গিত করছে নীতিশ কুমার চটে আছেন। এখন ভারতীয় জনতা পার্টি নিজেদের পক্ষ থেকে 2 বা 3টে সিট আরো ছেড়ে দেয় কিনা জেডিইউ কে শেষ পর্যন্ত, সেটা দেখার বিষয়। সেটা যদি হয় তাহলেই একমাত্র কিন্তু নীতিশ কুমার থাকতে পারেন আবারও এনডিএ জোটের সঙ্গে, তা না হলে কিন্তু নীতিশ কুমার থাকবেন না, তেমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। অন্যদিকে আইএনডিআই জোটের সঙ্গে শেষ পর্যন্ত কংগ্রেস থাকে কিনা সেটাও এখন দেখার বিষয়, কারণ 7টা আসন তারা চাইছে এবং আরজেডি কোনোভাবেই 50টা বেশি দিতে রাজি নয়। আপনারা সামগ্রিক ঘটনায় কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। কিন্তু এই মুহূর্তে যা খবর আপনাদের সামনে তুলে রাখলাম সেটা কিন্তু রাজনৈতিক ভাবে একটা গসিপ। শেষ পর্যন্ত এখনো কিন্তু কোনো ধরনের কোনো গঠবন্ধন থেকে যা খবর, কোনো প্রেস রিলিজ করা হয়নি এই বিষয়ে, এবং তার সঙ্গে কোনো রকম কোনো মনোনয়নপত্র সেটাও জমা পড়েনি। আজকে 14 তারিখ এই খবর যখন করছি, 17 তারিখ শেষ ডেট মনোনয়নপত্র জমা দেওয়ার ফার্স্ট ফেজের জন্য, কিন্তু এখনো পর্যন্ত সিট শেয়ারিং রেশিওটাই ঠিক করতে পারেনি কোনো গঠবন্ধন। তাহলে কিভাবে তারা ভোটে লড়াইটা করবে? আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।